নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী আবার চলে এসেছি তোমাদের সকলের কাছে একটি নতুন গল্প নিয়ে। শুরুতেই একটা অনুরোধ করছি সবাইকে, আমার চ্যানেল এক ঝাঁক ইচ্ছেডানা বাই ইন্দ্রাণী যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিও। এছাড়া লাইক, কমেন্ট ও শেয়ার করতেও ভুলো না যেন। আর নতুন নতুন গল্পের আপডেট পেতে হলে বেল আইকন অল করে দিও সবাই। শুরু করছি আজকের গল্প। আশা করছি তোমাদের সবাইকে পাশে পাবো। আমার আজকের গল্পটি শ্রদ্ধেয়া লেখিকা প্রয়াত সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি ছোট গল্প। গল্পের নাম এখন হৃদয়। সময়ের সাথে সাথে মানুষের জীবনযাত্রার অনেক পরিবর্তন হয়েছে, এমনকি মানুষের মনের ওপরও পড়েছে তার প্রভাব। বর্তমানে মানুষের মন অনেক বেশি ভাবলের শূন্য হয়। ভালোবাসা, দয়া, সহানুভূতি এগুলো এখন সময় নষ্ট করা মাত্র। সম্পর্কের মধ্যে আবেগও অনেক কমে গেছে। কোনো কিছুই মানুষের মনে সেভাবে কোনো ছাপ ফেলতে পারে না আর। এইরকম সময় দাঁড়িয়ে ভালোবাসা, আবেগ এগুলো কি মানুষের মন থেকে সত্যিই হারিয়ে গেছে? আসুন আমরা খুঁজে দেখি। শুরু করছি আজকের গল্প এখন হৃদয়। রুমির সঙ্গে এখনো সেভাবে কথা হয়নি বিজয়ার। সবে গতকাল শ্বশুরবাড়ি ছেড়ে চলে এসেছে রুমি। সন্ধেবেলা ব্যাগ, সুটকেস সব গুছিয়ে নিয়ে। মাসখানেক ধরেই বিজয়ার মন বলছিল একটা কিছু ঘটতে চলেছে। বাড়ি যেন তেতে আছে সামান্য, যেন কাছে পিঠে কোথাও আগুন লেগেছে, তার তাপ এসে ঢুকে পড়েছে এই পরিবারে। কারণে অকারণে মেজাজ গরম করছে দীপু। সোমার মুখ সারাক্ষণ হাঁড়ি, এ তো শুভ লক্ষণ নয়। নিজে থেকে কিছুই বলছিল না দীপু, সোমা। অবশ্য সংসারের কোন কথাটাই বা ছেলের বউ আজকাল জানায় বিজয়াকে? জিজ্ঞেস করলেও তো এড়িয়ে এড়িয়ে যায়, নয় উত্তর দেয় ভাষা ভাষা। ভাবে হয়তো ৭৩ বছরের বুড়িটাকে বেশি পাত্তা দিয়ে কি লাভ, কোন সুরাহাটা করতে পারবে সে? তবু এইটুকুন ফ্ল্যাটে কিছুই কি গোপন থাকে পুরোপুরি? ফোনাফুনি, ফিসফাস, চাপা স্বরে কথাবার্তা কানে তো এসেই যায়। হাঁটু কোমর গেলেও বিজয়া তো কানের মাথা খাননি এখনো। চোখের জ্যোতিও আছে কিছুটা, তাই হয়তো নজরে পড়ে ছেলের কপালে যেন আচমকা উঁকে দিয়েছে একটা দুটো বলি রেখা। তা একালের রেওয়াজে তো বিজয়া তেমন অভ্যস্ত নন, চেপে রাখতে পারেননি কৌতূহল। কৌতূহল না উদ্বেগ? উদ্বেগ না আশঙ্কা? নাকি সবগুলোই মিলেমিশে পাক খাচ্ছিল মনে? দিন কয়েক আগে জিজ্ঞেস করে ফেলেছিলেন ছেলেকে, হ্যাঁ রে রুমির কি হয়েছে রে? দীপু তখন ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। এক হাতে ধরা ছিল গ্রিল, দূর মনস্ক চোখ মেলা ছিল সামনের মাঠটার ওপারে। আনমনে বলেছিল, কিছু বলছো? রুমির কথা জিজ্ঞেস করছি, ওর কোনো সমস্যা হয়েছে নাকি? কি হলো? রুমি আর শ্বশুরবাড়ি থাকবে না, চলে আসবে, মনে হচ্ছে পাকাপাকি। শুনেই বিজয়ার বুক ঢিপ ঢিপ। সে কি রে, কেন? আলগা কাঁধ ঝাঁকালো দীপু। বনি মনে হচ্ছে না। কার সঙ্গে? শ্বশুর শাশুড়ি? না, তাহলে কৌশিক? ধরে নাও তাই। বলিস কি? কত কাণ্ড করে ভাব ভালোবাসার বিয়ে হলো, দুজনের কত প্রেম, আর মাত্র ১ বছরের মধ্যেই হলোটা কি? কিছু তো হয়েছে নিশ্চয়ই, নইলে তো আর কোনো মেয়ে শখ করে বর ছেড়ে চলে আসে না। দীপুর স্বর হঠাৎই রুক্ষ। ঢোক গিললেন বিজয়া। রুমি বলছে না কেন চলে আসছে? আহ মা, কেন ঘ্যান ঘ্যান করছো? তেতো মুখে খেকিয়ে উঠল দীপু। তারপর কখনো যা করে না তাই করলো। পরিচ্ছন্ন ব্যালকনিতে সিগারেট ফেলে নেবালো চিপে চিপে, পা দিয়ে ঠেলে সরিয়ে দিল মরে আসা চন্দ্রমল্লিকার টপখানা।
নতুন ফাল্গুনের সন্ধেটাকে ঝলসে দিয়ে বলল, জেনে তোমার কটা হাত পা গজাবে? হ্যাঁ? না মানে, বয়স তো অনেক হলো, ঠাকুর দেবতা নিয়ে থাকো না, নইলে টিভি খুলে সিরিয়াল দেখো। নাতনির চিন্তায় তোমায় উতলা হতে হবে না। বলেই গটগটিয়ে নিজেদের ঘরে। আহত মুখে খানিকক্ষণ দাঁড়িয়ে রইলেন বিজয়া। ছেলে হুকুম ঝাড়ল, সঙ্গে সঙ্গে নাতনির চিন্তা ঠাকুমার মাথা থেকে কর্পূরের মতো উবে গেল। এ তো হয় না। বাপ মা দুজনেই তো নাচতে নাচতে অফিস বেরিয়ে গেছে চিরটা কাল। ওই মেয়েকে তিনিই তো কোলে পিঠে করে মানুষ করেছেন। আজ রুমির কথা ভেবে বিজয়ার বুক আনচান করবে না তো কার করবে? বিজয়া ভেবেই পাচ্ছিলেন না কি করে অমন অলক্ষণে কাণ্ড ঘটতে পারে। এই তো বড়দিনের সময় দুজনে এসেছিল একসঙ্গে, তখনও তো দুটিতে কি ভাব, কত হাহাহি করলো, এর ওর পাত থেকে তুলে তুলে চিনে খাবার খেলো, মুখ থেকে কথা খসতে না খসতেই কবিতা আবৃত্তি করে শোনালো কৌশিক, ড্যাং ড্যাং করে ট্যাক্সি চেপে চলেও গেল জোরে। তখন নিশ্চয়ই অশান্তি চলছিল না? নাকি মা বাবা ঠাকুমা দুঃখ পাবে বলে টের পেতে দেয়নি রুমি? তাহলে বলতে হয় বিয়ের পর তুখোড় অভিনেত্রী বনে গেছে নাতনি। আগে তো রাগ বিরাগ অনুরাগ কিছুই লুকোতে পারতো না, অন্তত বিজয়ার কাছে। ঠোঁট ফোলাতো কথায় কথায়, মুখ ছেয়ে যেত মেঘে। তবে বিবাদটা কি পরে শুরু হয়েছে? তাহলেও তো বেশি দিন নয়, বড় জোর 1.5-2 মাস। মাত্র এই কদিনে কি এমন মনোমালিন্য হতে পারে যাতে স্বামী স্ত্রীর সম্পর্কই ছিঁড়ে যায়, একেবারেই চলে আসতে হয় বাপের বাড়ি? নাকি দীপু সময় একটু বেশি উৎকণ্ঠিত হয়ে পড়েছে? হয়তো তেমন কিছুই নয়, তুচ্ছ কারণে খিটিমিটি বেঁধেছে বর বউয়ে। গোসা করে কদিনের জন্য আসছে রুমি, কৌশিককে জব্দ করতে, বিরহের স্বাদ টের পাওয়াতে। বরকে টাইট দিতে বউরা কি বাপের বাড়ি চলে যায় না? বিজয়াই তো গেছেন। কি তাসের নেশা ছিল তার কর্তাটির, বাপস! একবার দলবল নিয়ে আসরে বসে পড়লেন তো আর হুঁশটি নেই। রাত 12টার আগে বাড়িমুখো হতেন না। বিজয়া তখন নতুন বউ, পথ চেয়ে বসে আছেন তো বসেই আছেন। হাই তুলতে তুলতে দেখছেন শাশুড়ি শুয়ে পড়লেন, জায়েদের ঘরে খিল পড়ে গেল, কর্তার তবু দর্শন নেই। কাহা তো কই অত্যাচার সহ্য হয়? অনুনয় বিনয় কাকুতি মিনতিতে যখন কাজ হলো না, তখন দিলেন এক মক্ষম প্যাঁচ, সোজা চলে গেলেন কোন নগর। বউ আর ফেরার নামটি করে না দেখে 19 দিনের মাথায় ঘাড় ঝোকাতে বাধ্য হয়েছিলেন বিজয়ার দাপুটে কর্তাটি। মান ভাঙাতে গুটি গুটি পায়ে এসেছিলেন শ্বশুর বাড়ি। তাসের নেশা যদিও ছাড়েননি, তবে খানিকটা সংযত তো হয়েছিলেন। 9টা-10টার মধ্যে ফিরতেন তো বাড়িতে। পুরুষ মানুষকে বসে রাখতে গেলে বাপের বাড়ির জুজুটা দেখাতেই হয়, বিজয়া জানেন। রুমিও হয়তো তাই করছে। কোনো কারণে কৌশিককে বাগে আনতে ঠাকুমার পলিসিটাই নিচ্ছে নাতনি। সময় যতই পাল্টাক, বাবা, ঘি আগুনের সম্পর্ক যাবে কোথায়? রুমি এসে কটা দিন বসে থাকুক ঘাপটি মেরে, দেখ না দেখ কৌশিক এসে নির্ঘাত হামলে পড়বে। বউকে ওই ছেলে চোখে হারায় এ বিজয়া সচক্ষে দেখেছেন। পুজোর সময় মাত্র 5-6টা দিন এ বাড়িতে এসেছিল রুমি। প্রতিদিন দৌড়ে দৌড়ে এসেছে ছেলেটা। সেই সল্টলেক থেকে এই বেহালা, কম দূর তো নয়। প্রেম অবশ্য রুমিরও কম নেই, বিজয়া এও জানেন, নইলে ওইভাবে বিয়ে করে ছেলেটাকে? তখন সবে প্রথম একটা সম্বন্ধ এসেছিল রুমির। সোমা মেয়ের কাছে প্রস্তাবটা পেরেছে কি পারেনি, অমনি মেয়ে খড়খড় করে বলে উঠল, কেন ফালতু ফালতু এনার্জি লস করছো মা? আমার বিয়ের ভাবনা আমার, তোমাদের না। সোমা নরম করে বলেছিল, তা বললে হয়? মা বাবার একটা কর্তব্য আছে তো। কোনো কর্তব্য? দাঁড়িয়ে থেকে বিয়েটা দিও, তবে পাত্র খোঁজার হাঙ্গামায় যেও না, ওটা আমার চুজ করা আছে। দীপু চমকিত হয়ে বলেছিল, কে? তোমরা চেনো তাকে? কৌশিক তো রণজয় সুদীপ মধুমিতাদের সঙ্গে এসেছে এ বাড়িতে। কৌশিক মানে ঢ্যাঙা মতন ছেলেটা? বলছিস কি তুই? শুধু চাকরি বাকরিও করে না। কে বলেছে? জার্নালিজম পড়েছে, এখন ফ্রিল্যান্স করছে, প্লাস আবৃত্তিতে ওর কত নাম। শিগগির ওর ক্যাসেট বেরোবে।
কিন্তু তোমার বিয়ে আমরা আরো ভালো ছেলের সঙ্গে দিতে চাই রুমি, যার অন্তত একটা স্ট্যান্ডার্ড ইনকাম আছে, একটা মিনিমাম স্ট্যাটাস আছে। তোমরা চাইলে তো হবে না, বিয়ে তো করবো আমি। ব্যাস, লেগে গেল ধুন্ধুমার। একদিকে বাবা মা, অন্যদিকে মেয়ে। দীপু তর পাচ্ছে, দেখি কি করে ওই ছেলের সঙ্গে তোমার বিয়ে হয়। মেয়েও শাসাচ্ছে, দেখি তোমরা কি করে আটকাও। যুদ্ধের সময় আগাগোড়ায় স্পিকটি নট ছিলেন বিজয়া। জানতেন দৃশ্যপট বদলাবেই। ছেলে ছেলের বউ যতই গর্জন করুক, মেয়ের কাছে তাদের হার মানতেই হবে। মেয়ের কোনো বাসনা অপূর্ণ থাকলে যে বাবা মার রাতের ঘুম চলে যায়, কতক্ষণ তারা মেয়ের সঙ্গে জুঝবে। তাছাড়া কৌশিক তো ছেলে খারাপ নয়, দিব্যি দেখতে, চোখ দুটো মায়াবী মায়াবী, কথাবার্তায় অতি ভদ্র। বাপ সরকারি চাকুরে, সল্টলেকে নিজেদের ফ্ল্যাটও আছে। মূর্খ অশিক্ষিতও নয় ছেলে। আজ ভালো রোজগারপাতি না থাকলে কাল হবে। স্বামী স্ত্রীর সম্পর্কের আসল বুনিয়াদ তো প্রেম, সেটি থাকলে অনেক বাধাবিঘ্নই উতরে যায়। বিজয়া যা ভেবেছেন তাই হলো। দুম করে রুমি একদিন রেজিস্ট্রি করে ফেললো কৌশিককে। খবর পেয়ে দীপু গুম হয়ে রইল একদিন দুদিন। সোমা ফোঁস করে কাঁদলো, তারপর মেনেও নিল। সামাজিক অনুষ্ঠান, শাড়ি গয়না, খাট আলমারি, নমস্কারি দেওয়া থোয়া, কি না হলো নিয়ম মাফিক। বিয়েটা শুধু চুকতে যা দেরি, তারপর তো ওই দীপু সময় কৌশিক কৌশিক করে অজ্ঞান। সবকিছু নিয়েই বড় বাড়াবাড়ি করে দীপু সোমা। জামাই ষষ্ঠীতে কি এলাহি আয়োজনটা করেছিল। ট্রে সাজিয়ে তত্ত্ব গেল এ বাড়ি থেকে। জামাইকে একদিন ঘরের দেখাওয়ালো সোমা, একদিন বড় হোটেলে। মেয়েকে গয়নাও দিল এক প্রস্থ। পুজোতেও দামি দামি উপহার, গাদা গাদা জামা কাপড়। দেখে কে বলবে ওই জামাইয়ের নাম শুনলে কদিন আগেও চিরবিরিয়ে জ্বলেছিল। মাত্রাজ্ঞান নেই বলেই কি দীপুরা ঘাবড়ে গেছে এত? রজ্জুতে ওদের সর্পভ্রম হচ্ছে না তো? রুমির সঙ্গে এখনো পর্যন্ত সেভাবে কথা হয়নি বিজয়ার, সুযোগ মিলছে কই। কাল সন্ধে এ বাড়ি আসার পর থেকে বাপমা যেন ঘিরে রেখেছে মেয়েকে। কথা বলছে হাবিজাবি, রুমির চাকরি নিয়ে, কাজকর্ম নিয়ে। বিয়ের পরপরই এক টেলিভিশন চ্যানেলে ঢুকেছে রুমি। স্টুডিওতে বসেই কাজ, কম্পিউটারে কি সব করে টরে। টিভির প্রোগ্রামগুলোকে দেখন বাহার করে তোলাটাই নাকি ওর ডিউটি। তা ওসব নিয়েই কৌতূহল দেখাচ্ছে দীপুরা, আসল প্রসঙ্গটিকে ভুলেও তুলছে না। হয়তো এটাই স্বাভাবিক, হয়তো এভাবেই মেয়ের মনটাকে একটু অন্যদিকে ঘুরিয়ে রাখার চেষ্টা করছে বাবা মা। মেয়েকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে, কিন্তু বিজয়ার তর সইছিল না। ছটফট করছিলেন মনে মনে। আজ সকাল থেকেই তককে তককে ছিলেন, কখন নাতনিকে একটু একান্তে পাওয়া যায়। দীপুসমা অফিস বেরিয়ে যাওয়ার পর ফাঁকা হলো বাড়ি। বাবা মার ঘরে কম্পিউটার খুলে বসেছে রুমি। পায়ে পায়ে সেখানে এলেন বিজয়া। সরাসরি অবশ্য পারলেন না কথাটা। নাতনির পিঠের ধারে দাঁড়িয়ে প্রশ্ন করলেন, তোর শরীরটা ভালো নেই নাকি রে রুমি? কি যেন একটা টাইপ করছিল রুমি। কাজ না থামিয়ে বলল, কেন, ঠিকই তো আছে। নাতনির গলা কি একটু ভার ভার? বুঝতে পারলেন না বিজয়া। নরম গলাতেই বললেন, আর জল খাবার খেলি না কেন? খেয়েছি তো। কই, মাত্র তো একটা টোস্ট খেলি। সকালেও এটুকুই ভালো, 12টার মধ্যে তো ভাত খেয়ে নেবো। অফিস যাবি? যাবো না, কটা দিন ছুটি নিতে পারতিস। কেন? রুমি হেসে ঘাড় ঘোরালো। কিস খুশি মেয়ে? না মানে তোর একটু বিশ্রাম হতো। মনের ওপর দিয়ে এত বড় একটা ঝড় যাচ্ছে। কিসের ঝড়? রুমি চোখ মুচকলো। বুঝি রে বাবা, সব বুঝি। বিজয়া সরে গিয়ে বসলেন খাটের কোণটিতে। মাথা দুলিয়ে বললেন, তোর মনে এখন কি চলছে আমি কি টের পাই না? তোর বয়সটা কি আমার ছিল না? রুমির চোখ আর একটু কুঁচকলো। পালক পালক আঁখি পল্লব পিটপিট করলো একটুক্ষণ। তারপর দুহাত মাথার ওপর তুলে আড়মোড়া ভাঙতে ভাঙতে বলল, কিছুই বোঝো না। একটা সম্পর্ক তৈরি হওয়া উচিত ছিল, হতে হতেও হলো না, ব্যাস ফিনিশ। এর জন্য বিছানায় শুয়ে 7 দিন গড়াগড়ি দেবো কোন দুঃখে? বিজয়া ভারী অবাক হলেন। চোখ গোল গোল করে বললেন, সে কি রে, তোর কোনো কষ্ট নেই?
খারাপ তো একটু লাগছেই, বন্ধু বিচ্ছেদ হলেই একটা অড ফিলিং হয়। সে জায়গায় কৌশিক তো বনে গেছিল আমার লাইফ পার্টনার। বনে গেছিল কেন, এখনো তো আছে। অবশ্যই না, কৌশিক এখন পাস্ট টেন্স, আর কদিন পরে হয়ে যাবে ওয়ান্স আপন আ টাইম। পরিচয় দিতে গেলে বলতে হবে কৌশিক বসু কোনো এক সময় আমার হাজব্যান্ড ছিল। কথার কি ছিড়ি, মুখে কিছু আটকায় না গো। বিজয়া ভেবাচাকা খাওয়া মুখে বললেন, ছাড়াছাড়ি তাহলে তো তোর হবেই, একেবারে সব ফাইনাল করে ফেলেছিস? হ্যাঁ ঠাম্মা, সুখের চেয়ে স্বস্তিই বেটার। নাতনির স্বরে হাহাকার নেই কোনা মাত্র, বিষণ্ণতা তাও নেই যেন, বরং হাবভাবে মনে হয় সত্যিই যেন দুশ্চিন্তা মুক্ত হয়েছে রুমি। থমকে গেলেন বিজয়া, কি বলবেন এই মুহূর্তে ভেবে পাচ্ছিলেন না। তিনি তো আদ্যিকালের ঠাকুমা নন। চারদিকে যে আজকাল ডিভোর্সের ধুম পড়ে গেছে তা তো তিনি হরদম দেখছেন। আজকাল নয়, বেশ কিছুকাল ধরেই। চেনা জানার মধ্যেও তো ডিভোর্স হয়েছিল। বছর 20 আগে ভাইজির জামাইটা মদটদ খেত, স্বভাব চরিত্রও সুবিধের ছিল না, মারধরও করতো শিলাকে। কাটান ছাড়ান হয়ে যাওয়ার পর বিজয়ারা হাঁপ ছেড়ে বেঁচেছিলেন। তবু ওই পাষণ্ডটাকে ছেড়ে এসেও কেমন যেন মন মরা হয়ে থাকতো শিলা। সংসার ভেঙে যাওয়ার শোক সামলাতে বেশ কিছুদিন সময় লেগেছিল। কিন্তু রুমির কোনো হেলদোলই নেই। 1 বছর হোক আর যাই হোক, একসঙ্গে ঘর করেছে, একত্রে শোয়া বসা থাকা, কোনো রেশ কি থাকবে না তার? বিজয়া জিজ্ঞেসই করে ফেললেন, বেশ তো ছিলি, হঠাৎ ঘটলো কি তোদের? কি নিয়ে বাঁধলো? ওই আর কি, মনের মিল হলো না। আগে অত মন দেওয়া নেওয়া হলো, আর পরে মনের মিল হলো না। মনের আসল চেহারা কি বিয়ের আগে দেখা যায়? ও যে এত অসভ্য, এত বর্বর, আমি বুঝবো কি করে? আশ্চর্য, হঠাৎ ছেলেটা মন্দ হয়ে গেল। আগে তো কোনোদিন এ কথা বলিসনি। শেষ যেদিন এলে সেদিনও তোদের অত ঢলা ঢলে। অশান্তি থাকলে কি মুখে তার সাইনবোর্ড টাঙিয়ে উঠতে হবে? লোককে দেখাতে হবে আমি অসুখী? ও, বিজয়া অপ্রসন্ন স্বরে বললেন, তা এখন তোমাদের অশান্তির কারণটা জানতে পারি? বললাম তো, ওটা একটা অসভ্য বর্বর। ওকে দেখে যা মনে হয় ও মোটেই সেরকম না। কি অসভ্যতা করেছে? তোর গায়ে হাত তুলেছে? কত সোজা, হাত ভেঙে দিতাম না তাহলে? তবে নেশাভান ধরেছে, মাতাল হয়ে বাড়ি ফেরে। সে কে না একটু আধটু খায়, তবে পেঁচি মাতাল হয়ে বাড়ি এসে হল্লাগুল্লা করবে, কৌশিক সেই টাইপ নয়। তাহলে অন্য মেয়ের সঙ্গে ভাব করেছে? সে গাছ আছে ওর কাছে? আমি যা ভুল করে ওকে বিয়ে করে ফেলেছি, আর কোনো মেয়ে ওকে পাত্তা দেবে? বিজয়া অধৈর্যভাবে বললেন, তাহলে তোদের ঝামেলাটা কি? বললাম তো, মনের অমিল। আমি একরকম, কৌশিক একরকম। ও একটা নির্ভেজাল এমসিপি। এই শব্দটা রুমির মুখে আগেও কয়েকবার শুনেছেন বিজয়া। মানেটা ঠিক জানেন না, তবে এটুকু বোঝেন কথাটা পুরুষদের উদ্দেশ্যে ছোড়া এক চোখা গালাগাল। ছেলেদের নাকি পৌরুষের অহংকার থাকলে এই গালাগালটা তাদের ক্ষেত্রে দেওয়া যায়। ভুরু কুচকে জিজ্ঞেস করলেন, কি পৌরুষের গরম দেখালো সে? একরকম নয়, অনেক রকম। নিজের এখনো পাকা চাকরি জোটানোর মুরদ হলো না, ওদিকে আমি চাকরি করছি সেটাও সহ্য নয়। তুমি তো জানোই আমার চাকরির নেচার, ফিরতে রাত হয়। কৌশিকের সেটা একেবারেই না পছন্দ। কেন চাকরি করছি, এমন চাকরি করার দরকার কি, এর সঙ্গে আবার কি সাংঘাতিক সন্দেহ বাতে, উৎকট পজিটিভনেস। কোনো ছেলের সঙ্গে ফোনে আমি 10টা মিনিট কথা বললেই বাবু রেগে কাঁই। কারোর সঙ্গে যদি মিশি একটু, কিংবা কেউ যদি বাড়ি পৌঁছে দেয়, তবে তো হয়েই গেল। তাদের সামনেই বাবু সিন ক্রিয়েট করবেন। জানো এবার কি করেছে? আমার অফিসের বস আমায় গাড়ি করে নামিয়ে দিতে গিয়েছিল। আমি জাস্ট ভদ্রতা করে তাকে কফি খেতে ডেকেছি, ভদ্রলোককে মুখের উপর অপমান করে দিল। সেদিনই আমি ঠিক করে ফেলেছিলাম, আর নয়। 2 সপ্তাহ টাইম দিয়েছিলাম ক্ষমা চাওয়ার জন্য। কৌশিক ঘাট দেড়া করে রইল, আমিও চলে এলাম। শুধু এইটুকু কারণে সম্পর্কে ইতি? শুধু এইটুকু বলছো? রুমি আহত চোখে তাকালো।
আমাকে অন্যায় সন্দেহ করবে আর আমি নির্বিবাদে মেনে নেব? স্বামী স্ত্রীকে একটু সন্দেহ করবে, স্ত্রী স্বামীকে, এ তো ভালোবাসারই লক্ষণ। হারানোর ভয় থাকলেই না সন্দেহটা আসে। ভবানীপুরে বিজয়াদের পাশের বাড়িতে ভাড়া থাকতেন রমেশ সেন। তৃতীয় বাচ্চাটির জন্ম দিতে গিয়ে বউ মারা গেল বেচারার। তারপর থেকে কেমন খ্যাপা খ্যাপা হয়ে গিয়েছিলেন ভদ্রলোক। খালি পায়ে ঘুরে বেড়াতেন সর্বত্র, এমনকি অফিসেও যেতেন চটি জুতো না পরে। পাড়ায় মানুষটার নামই হয়ে গেল খালিপদবাবু। তা সেই খালিপদবাবু হুটহাট করে চলে আসতেন বিজয়ার কাছে, ছলছল চোখে নিজের দুঃখের কাহিনী শোনাতেন আর আঙুল চেটে চেটে খেতেন বিজয়ার হাতের শুক্তো, ডাঁটা চচ্চড়ি, পোস্তর বড়া। দেখলে দীপুর বাবা রেগে টং। কেন সব সময় তোমার কাছে আসবে ওই লোকটা? এত কি পিরিত তোমার সঙ্গে? একদিন তো খালিপদবাবুর সামনেই বলেছিলেন, পেয়ার মোহাব্বত গুছিয়ে দেব। আলাভোলা খালিপদবাবু কথাটা ধরতে পারেননি, কিন্তু বিজয়ার তো লজ্জায় ঘেন্নায় মরে যায় দশা। দীপুর বাবার এক দেশতুতো ভাই হোস্টেলে এসে পড়াশোনা করত। ছুটির দিনে চলে আসতো বিজয়াদের বাড়ি। গান গেয়ে নাটকের ডায়ালগ বলে দারুণ আড্ডা জমাতে পারত সৌরেন। তাকে নিয়েও দীপুর বাবা কম খোটা দেননি। তা বলে স্বামীকে ছেড়ে চলে যাওয়ার কথা কি কখনো মাথায় এসেছিল? আরো অনেক গুণ ছিল দীপুর বাবার। ওই যাকে বলে পাক্কা এমসিপি, নিজে যা চাইবেন তাই হবে, মুখে মুখে তর্ক চলবে না। ফোঁস করলে চোর চাপড় পর্যন্ত চালিয়ে দিয়েছেন 2-4 বার। পরে হয়তো ক্ষমা চেয়ে নিয়েছেন, তবু মেরেছেন তো। আজকালকার মেয়ে হলে টানা 32 বছর ঘর করতো এই স্বামীর সঙ্গে। অবশ্য সময় তো পাল্টেছে, ওই ধরনের তেজ দেখানো এখন চলবেই বা কেন? নিজের পায়ে দাঁড়াচ্ছে মেয়েরা, তাদের মান অপমান বোধ তো বেশি থাকবেই। তবু বিজয়ার কোথায় যেন খচখচ করে, হয়তো বা সংস্কারের বশেই। স্বামী স্ত্রীর সম্পর্কই যদি এত ঠুনকো হয়, তাহলে আর রইলটা কি? রুমি ফের ফিরেছে কম্পিউটারে। টাইপ করছে না, দৃষ্টি পর্দায় স্থির। আঙুল নড়ছে মৃদু মাউস ছুঁয়ে। বিজয়া ঘরে ঘরে বললেন, শোন রুমি, ঝোঁকের বসে কিছু করিস না, মাথাটাকে ঠান্ডা রাখ, কটা দিন যেতে দে, দেখবি সব ঠিক হয়ে গেছে। অনর্থক সময় নষ্ট করবো কেন? রুমির স্বর নির্বিকার। যে গাছ বাঁচবে না তাতে মিছিমিছি জল ঢেলে কি লাভ? যদি গাছটাই তোর কাছে আসে, যদি জল চায়, নো চান্স ঠাম্মা। কৌশিক সে বান্দাই নয়। তাছাড়া আমরা দুজনেই বুঝে গেছি আমাদের ওয়েভলেন্থ ডিফারেন্ট, আমরা টোটাল মিসম্যাচ। এমন একটা রিলেশন আর বেশি দিন গড়াতে না দিয়ে তাড়াতাড়ি এন্ড করে দেওয়াটাই তো ভালো। বলেই একটুক্ষণ বিজয়ের ভ্রু কুঞ্চন নিরীক্ষণ করলো রুমি, তারপর হাসছে ফিক ফিক। হাসতে হাসতেই উঠে এসে টিপে ধরেছে বিজয়ার গাল। আদুরে গলায় বলল, ওরে বুড়ি, এসব তুই বুঝবি না, তুই শুধু বসে বসে মেঘা দেখ আর ফোঁচ ফোঁচ করে কাঁদ, ঠিক আছে? বিজয়া মাথা নাড়লেন দুদিকে। না, ঠিক নেই। সত্যি সত্যিই রয়ে গেল রুমি। দিব্যি আছে, সেজেগুজে বেরিয়ে যাচ্ছে অফিসে, হাঁ ক্লান্ত হয়ে ফিরছে রাত্রিরে, তারপর খেয়ে দেই বিছানায় ঝপাং। অবসর মিললে টিভি দেখছে, গল্প করছে, কম্পিউটার খুলে ইমেল পাঠাচ্ছে বন্ধুদের, কিংবা কাজ করছে নিজের মনে। ছুটির দিনে উঠছেও বেলা করে, আয়েশ করছে সারাদিন। দেখে মনে হয় এ যেন সেই বিয়ের আগের রুমি। মাঝের একটা বছর যেন কোনো মন্ত্র বলে উধাও করে দিয়েছে জীবন থেকে। দীপুসোমার মুখ থমথমে ছিল কয়েকদিন, তারাও আবার সমে ফিরেছে। পুরোপুরি নয়, তবে অনেকটাই। উদ্বেগ আছে নিশ্চয়ই ভেতরে ভেতরে, তবে তার প্রকাশ নেই তেমন। মেয়ে জামাইয়ের সম্পর্কের ভবিষ্যৎ যে ঝরঝরে, এ বুঝি ধরেই নিয়েছে তারা, কিন্তু মুখে কিছু বলে না। হয়তো অপেক্ষায় আছে মেয়ে কি করে দেখার জন্য, কিংবা সময়ের হাতে ছেড়ে দিয়েছে মুশকিল আসানের ভার। একমাত্র বিজয়াই সুস্থির হতে পারছিলেন না কিছুতেই। থেকে থেকে হু হু করে ওঠে বুক। স্বপনে জাগরণে কুড়ে কুড়ে খায় নাতনির চিন্তা। এত ঘটাপটা করে বিয়ে হলো, দুম করে ভেঙে যাবে? কি হবে রুমির? একা একাই থাকবে, নাকি এ বিয়েটা ভেঙে গেলে আবার বিয়ে থা করে থিতু হবে সংসারে? ডিভোর্স আজকাল আকছারে ঘটছে বটে, কিন্তু বিয়ে ভাঙা মেয়েদের এখনো যে লোকে বেশ বাঁকা চোখে দেখে, এও তো বিজয়ার অজানা নয়।
এই যে রুমি এখানে এসে আছে, এই নিয়েও কে কানাঘুষো করছে না পাঁচজনে? 7-5 ভাবনা থেকে ছেলের কাছে একদিন পেরেই ফেললেন প্রসঙ্গটা, নাতনির অনুপস্থিতিতে। সরাসরি বললেন, কিরে এমন গা ছাড়া দিয়ে বসে রইলি কেন? নয় নয় করে 2 মাস তো হলো, এবার রুমির ব্যাপারটা নিয়ে ভাবনা চিন্তা কর। অফিস থেকে ফিরে সবে চান টান করে টিভি চালিয়েছিলেন দীপু, খবর শুনছিল। বিরস গলায় বলল, কি ভাববো বলো? বেআই বেয়ানের সঙ্গে দেখা কর, কৌশিকের সঙ্গে কথা বল, এবার তো একটু মিটমাট হয়ে যাওয়া উচিত। চেষ্টা হয়ে গেছে মা, লাভ হয়নি। সোমা রান্নাঘরে চা করছিল, খড়ো কান শুনতে পেয়েছে কথা। রান্নাঘর থেকেই বলল, মাকে বলে দাও কি বলেছেন কৌশিকের মা। কি বলেছে? ওরা নাকি কৌশিককে বোঝাতে গেছিলেন, কৌশিক পাত্তা দেয়নি। বলেছে বিয়ে আমরাই করেছি, সেটা রাখবো না ভাঙবো আমাদেরই ডিসাইড করতে দাও। ওমা, সে কি কথা? ওই ছেলেই না কমাস আগেও বউ বিহনে চোখে অন্ধকার দেখতো। এটা এখন গতির যুগ মা, সবকিছুতেই স্পিড স্পিড, গড়তেও স্পিড, ভাঙতেও স্পিড। আজ বলবে আই লাভ ইউ, কাল বলবে আই হেট ইউ। বিজয়ের গলা কেঁপে গেল। আমাদের মেয়েটার তাহলে কি হবে? হাত উল্টোলো দীপু, আঙুল তুলে ওপরটা দেখিয়ে দিল। ঘুরন্ত ফ্যানটাকে দেখালো না ভগবান, বোঝা গেল না। সোমা চা এনে বসেছে সোফায়, ভার মুখে বলল, আমাদের যে কৌশিকের বাবা মার সঙ্গে কথা হচ্ছে, এটা কিন্তু ভুলেও রুমিকে বলতে যাবেন না মা, কুরুক্ষেত্র হয়ে যাবে তাহলে। বিজয়া অভিমানী গলায় বললেন, আমার বলার কি দরকার? আমি আর কতদিন আছি, যা ভালো বোঝো তোমরাই করো। লাভঝাপ করে বিয়ে হলো, আবার সে বিয়ে বছর ঘুরতে না ঘুরতে ছিঁড়েও গেল। এমন সৃষ্টি ছাড়া কাণ্ড আমি জন্মেও দেখিনি। তা দেখার আরো কিছু বাকি ছিল বই কি বিজয়ার। দিন কয়েক পর সন্ধে দিচ্ছিলেন, দীপু সোমা তখনও ফেরেনি। হঠাৎই ফোন বেজে উঠেছে ঝনঝন। টলমল পায়ে গিয়ে রিসিভার তুললেন বিজয়া। হ্যালো ঠাম্মা, আমি কৌশিক বলছি। ছলাৎ করে উঠল রক্ত। বিজয়া প্রায় খামচে ধরলেন রিসিভারটাকে। ও মা, কি কাণ্ড! তুমি কি খবর, কেমন আছো? চলে যাচ্ছে ঠাম্মা, আপনার শরীর কেমন? আমি আর ভালো থাকি কি করে? বিজয়ার শিশুর মতো প্রগল্ভ সহসা নিত্যদিনের কানের কাছে বাজতে থাকা গানটাকে আউড়ে দিলেন। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, আর আসছো না, আমার খোঁজ নিচ্ছ না, কবিতা শোনাচ্ছ না। ও প্রান্ত নিশ্চুপ, শনশন হাওয়া বাজছে ফোনে ঝড়ের মতো। নাকি বিজয়ার নিঃশ্বাসই ফেরত পাঠাচ্ছে দূরভাষ? বিজয়া ব্যাকুল স্বরে বলে উঠল, হ্যালো হ্যালো, লাইন কেটে গেল নাকি? না না, কৌশিকের স্বর ফিরেছে। রুমি কি বাড়ি আছে ঠাম্মা? না তো ভাই, সে তো এখন অফিসে, ওখানে ফোন করো পেয়ে যাবে। করেছিলাম, লাইন পাচ্ছি না। তো মোবাইলে করছো না কেন? মোবাইলেই তো করতে বলেছিল আমায়, এখন দেখছি সুইচ অফ, তাই ভাবলাম আজ হয়তো বেরোয়নি। রুমি কৌশিকে ফোনাফুনি হয় তাহলে গোপনে গোপনে? বিজয়ের বুক আনন্দে চলকে উঠল। যাক বাবা, ছেলে মেয়ে দুটো সুমতি তবে ফিরেছে। বিগলিত স্বরে বিজয়া বললেন, রুমি এলেই আমি তোমায় ফোন করতে বলবো। ফোন না করলেও চলবে, জাস্ট বলে দেবেন আমি রিং করেছিলাম, তাহলেও বুঝে যাবে। আর হ্যাঁ, বলবেন কাল যেন সন্ধ্যাবেলা অবশ্যই দেশপ্রিয় পার্কের উল্টো দিকে বাস স্টপে চলে আসে, ঠিক 7:30টায়। আমি ওর জন্য ওয়েট করব। টেলিফোন রেখে দেওয়ার পর সত্যি সত্যি নাচতে ইচ্ছে করছিল বিজয়ার। না, নাতনিটা তার মহা বিচ্ছু, কেমন সবাইকে ঘোল খাইয়ে রেখেছে। দীপু সোমা ঢুকলেই শোনাতে হবে সুসংবাদটা। না থাক, ওদের এক্ষুনি বলাও দরকার নেই। ওরা কবে আগে কোন সংবাদটা দেয় বিজয়াকে? একবার অন্তত ওরা পিছিয়ে থাকুক। দম চাপার মতো উত্তেজনাটাকে চেপে রাখলেন বিজয়া রুমি ফেরা পর্যন্ত। 9:45 নাগাদ এলো রুমি। ঘরে ঢুকে সালোয়ার কামিজ ছেড়ে নাইটিতে নিজেকে বদলেছে। দুলে দুলে বিজয়া হাজির। মুখে রহস্যময় হাসি ফুটিয়ে বললেন, খুব ডুবে ডুবে জল খাওয়া হচ্ছে। রুমি চোখের কোণ দিয়ে ঠাকুমাকে দেখলো। কেন? তুমি ধরা পড়ে গেছো, বাড়িতেই ফোন এসেছিল আজ। কার ফোন? আহা, জানো না, নেকা, তোমার বরের। ও হ্যাঁ, ওর তো যোগাযোগ করার কথা ছিল। রুমির মুখ ভাবলেশীন। কখন করেছিল? সন্ধ্যের মুখে মুখে,
চোখ টিপে বৃন্দাদুতির ঢঙে বললেন বিজয়া, কাল তোকে দেখা করতে বলেছে 7:30টায়। রুমির তাপ উত্তাপ নেই। কোথায়? দেশপ্রিয় পার্কের বাস স্টপে? ও, সেখানেও বুঝি মাঝে মাঝেই তোমাদের মিলন হয়? তো ঢং করে বাইরে বাইরে কেন? বাড়িতে ডাকলেই পারো, বড়ই তো, লজ্জা কিসের? রুমির ঠোঁট বেঁকে গেল অল্প। কেন দেখা করতে বলেছে জানো? আমার জানার স্বাদ নেই বাছা, তোমরা মিলেজুলে থাকো, তাহলেই আমি খুশি। তুমি যা ভাবছো তা নয় ঠাম্মা। রুমির ঠোঁট আরেকটু বেঁকলো। কাল আমাদের উকিলের কাছে যাওয়ার কথা, মিউচুয়াল সেপারেশন ড্রাফট তৈরি হবে। মানে? আমরা মামলা টামলায় যাচ্ছি না, কৌশিকের চেনা লয়ার আছে, তার মাধ্যমে দুজনে একসঙ্গে আইন মাফিক পিটিশন করে দেব, তারপর যা হওয়ার হয়ে যাবে। আপাতত জুডিশিয়াল সেপারেশন, 6 মাস পরে ডিভোর্স। বিজয়ের মুখ হাঁ হয়ে গেছে। জোর বেঁধে বিয়ে ভাঙতে যাবি? হ্যাঁ, আমরা দুজনেই ভেবে দেখলাম হাজব্যান্ড ওয়াইফ যখন থাকা যাচ্ছে না, তখন ঝুটঝামেলায় না গিয়ে পিসফুলি দাঁড়ি টানাই ভালো। পোষাচ্ছে না, থাকবো না একসঙ্গে, তা বলে আমরা তো কেউ কারুর শত্রু নই। মিছিমিছি কেস ফেসে গিয়ে দুজনে দুটো উকিলের পেছনে টাকাই বা ঢালবো কেন? কাদা ছোড়াছুড়িতেই বা করতে যাবো কেন? তুমিই বলো, যুক্তিটা কি ভুল? বিজয়া স্তম্ভিত। বিজয়ার মুখে বাক্যি সরছিল না। বিজয়ার ঘুম আসছিল না। রাতে আজকাল ঘুম এমনিই কমে গেছে, তার ওপর মাথায় কোনো চিন্তা সেঁধিয়ে গেলে তো কথাই নেই। সারা রাতই অনিদ্রা। আজ গরমও পড়েছে খুব, এত গুমোট যে পাখার হাওয়াও গায়ে লাগে না। বৈশাখ গড়িয়ে গেল, এখনো ভালো করে একটা কাল বৈশাখী এলো না। একাধ দিন মেঘ উঁকি দেয় বটে, মিলিয়েও যায় হুশ করে, তারপর আকাশ আবার খটখটে নিষ্করুণ। বৃষ্টিহীন পৃথিবীতে তাপ চড়ছে ক্রমশ। গা জ্বালা জ্বালা করছিল বিজয়ার। উঠে বসলেন। তেষ্টা পাচ্ছে। ঘরের সব জেটে রাতবাতি, মৃদু আলোয় সবই কেমন আবছা আবছা। বিজয়া হাতড়ে হাতড়ে মশারি সরালেন। নেমেছেন বিছানা থেকে। মেটে টুলে জল ঢাকা থাকে, খেলেন 2 চুমুক। সন্তর্পণে বেরোচ্ছেন ঘর ছেড়ে। বুড়ো বয়সের এই এক ঝঞ্ঝাট, রাতে বাথরুম পায় ঘন ঘন। 3 কামরার ফ্ল্যাটে একটাই লাগোয়া বাথরুম, দীপু সোমার ঘরের সঙ্গে। ছেলের বউয়ের পাশের ঘরেই থাকেন বিজয়া। অন্য বাথরুমটায় যেতে বড়সড় ড্রয়িং ডাইনিং স্পেসটা পার হতে হয়। সোফা টোফা সামলে সুমলে, পাছে হোঁচট খান। পায়ে পায়ে এগোতে গিয়ে বিজয়া থমকালেন হঠাৎ। বসবার জায়গায় ফ্যান ঘুরছে বনবন। কি আক্কেল বাড়ির লোকেদের! ইলেকট্রিক বিল দেখে তুলকালাম করবে, এদিকে এ ব্যাপারে হুঁশটি নেই। এই অপচয়ের কোনো মানে হয়? দেওয়ালের ধারে গিয়ে বিজয়া সুইচটা অফ করলেন। আলো অন্ধকারে তখনই মনে হলো কি একটা নড়ে উঠল সোফায়। সঙ্গে সঙ্গে আলো জ্বালিয়েছেন। ও মা, এ তো রুমি। অন্ধকারে কি করছে সোফায় বসে? এখানেই ঢুলছে নাকি? আচমকা আলোর ঝলকানিতে রুমিও চমকে তাকিয়েছে। বিজয়া স্পষ্ট দেখতে পেলেন নাতনির 2 চোখে টলটল করছে মুক্ত দানা। একিরে রুমি, তুই কাঁদছিস? কই না তো। ঝটিতি চেটোর উল্টো পিঠে চোখ মুছে নিল রুমি। নাক টেনে বলল, কি একটা যেন পড়েছে চোখে, খুব কড়কড় করছে। যা, ঘরে গিয়ে শুয়ে পড়। বাধ্য মেয়ের মতো উঠে পড়ল রুমি। ধীর পায়ে যাচ্ছে নিজের ঘরে। নাতনিকে এক দৃষ্টে দেখছিলেন বিজয়া। এ দেখাও তার কপালে ছিল। বুকটা চিনচিন করছিল বিজয়ার। আবার যেন কেটেও যাচ্ছিল ভিতরের ভ্যাপসা ভাবটা। হে ঈশ্বর, চোখ কড়কড় করার জন্য ওই বালিটুকু যেন পৃথিবীতে থাকে চিরকাল। ব্যাস, আজ এইটুকুই। না, মানুষের মন যতই যান্ত্রিক হয়ে যাক না কেন, মনের কোণে সযত্নে রক্ষিত আছে সকল আবেগ। সেই জন্যই তো পৃথিবীটা আজও এত সুন্দর, তাই না? আজ তাহলে আসি।
খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন গল্পের ডালি নিয়ে। টাটা।